সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া এবং একেবারেই আমেজপূর্ণ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমাদের সঙ্গে রয়েছেন একজন ভিপি প্রার্থী, তিনি ছাত্র শিবিরের প্যানেল থেকে এই পদে লড়ছেন। তিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং আমরা তার নির্বাচনী ভাবনা এবং তিনি জয়লাভ করে আসলে কিভাবে কাজ করবেন এইসব জানবো এবং নির্বাচনী পরিস্থিতি বিষয়ে জানার জন্য, তার সম্ভাবনার বিষয়ে জানার জন্য আমরা তার সঙ্গে কথা বলবো। ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে পড়েন। আপনাকে স্বাগতম। আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে আসলে সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনি প্রচারণা চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। অনেক কষ্ট করে শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছেন। নির্বাচনী ভাবনা যদি বলতে যাই, যে এই নির্বাচনটা তো আসলে সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচনটা অনেক রক্ত, ঘাম, শ্রমের বিনিময়ে একটা বিপ্লব পরবর্তী সময়ে দাবির পরিপ্রেক্ষিতে এই নির্বাচন যদি আমরা দেখি 1990 সালের পরে আর কোনো চাকসু নির্বাচন হয়নি। একদম 36 বছরের মাথায় এসে আবারও নির্বাচন, বলা যায় 3 যুগ পরে। এই নির্বাচনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি। সেখানে শিক্ষার্থীরা অনেক বেশি আমাদেরকে রেসপন্স করেছে। তাদের জায়গা থেকে আমরা মনে হয়েছে অনেক বেশি পরামর্শ দিয়েছে এবং এই পরামর্শগুলো এক জায়গায় করেই আমরা আমাদের নির্বাচনে যে ইস্তেহার 33 দফা 9টি ফোকাস পয়েন্ট, এগুলো নিয়ে আমরা আমাদের প্রতিশ্রুতি এক জায়গায় করে মূলত নির্বাচনে এগিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ভাই বোনদের সাড়া অনেক চমৎকার এবং তারা আমাদেরকে খুব ভালো কোঅপারেট করতেছে বলে আমার মনে হচ্ছে। রনি ভাই, আপনি আসলে এমন একটা জায়গায় দাঁড়িয়ে নির্বাচনটা করছেন যখন আমাদের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে একটা নিরঙ্কুশ যে বিজয়, সেটার একটা রেজাল্ট আমাদের সামনে আছে। তো আপনি কি মনে করেন একই ঘটনা কি এই বিশ্ববিদ্যালয়ে কি ঘটবে কিনা? আসলে দেখুন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের তাদের চিন্তা, তাদের মন মানসিকতা এবং কাজের ধরন এবং প্রত্যেকটি ছাত্র সংগঠনের এক একটা ক্যাম্পাসের অবস্থানও একক রকমই হয়। তো সেই জায়গায় আমার মনে হয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরো প্যানেলকে নির্বাচিত করবে নাকি কিছু ব্যক্তিকে যাদেরকে তাদের কোয়ালিফাইড মনে হবে তাদেরকে নির্বাচিত করবে, এটা একদমই তাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, ব্যক্তিগত স্বাধীনভাবে করবে। তো সেই জায়গায় আমি বলতে চাই, নিরঙ্কুশ শব্দটার এই জায়গায় বলতে চাই যে আমরা বিজয়ের ক্ষেত্রে আমরা বিজয়কে আমানত হিসেবে দেখি এবং এই বিজয়ের মাধ্যমে কেবলমাত্র দায়িত্বকে উপভোগ করা বা দায়িত্বর আনন্দে আত্মহারা হওয়া, এটা ইসলামী ছাত্র শিবিরের কোনো দায়িত্বশীলেরই কখনো ছিল না, আমারও থাকবে না। আমি মনে করি যে এই দায়িত্ব যদি আমাদের উপরে আসে সেটি আমানত, আমরা আমাদের আমানতের সর্বোচ্চ যে ইউটিলাইজ করা দরকার সেটা ইউটিলাইজ করার সর্বাত্মক আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ডাকসু এবং জাকসুতে আমরা কয়েকটি অভিযোগের কথা জানি। আপনি এখন পর্যন্ত আপনাদের বিশ্ববিদ্যালয় নির্বাচনের যে পরিস্থিতি, এখানে কি আপনি আসলে কোনো পক্ষপাতমূলক প্রশাসনের কোনো আচরণ সেরকম দেখছেন কিনা, বা প্রশাসন আলাদা কারোর প্রতি ঝুঁকে গেছে কিনা, এরকম কোনো কিছু দেখছেন কিনা? জি, ডাকসু এবং জাকসু নির্বাচনে, ডাকসুতে আমরা পরবর্তীতে কিছু ঘটনা আমাদের সামনে মিডিয়ার মাধ্যমে আসলো। এরপরে জাকসু নির্বাচনের কথা যদি বলি, একটা বিশাল প্রহসন ছিল যে প্রায় 40 ঘন্টা অবরুদ্ধ রেখে শিক্ষার্থীদের তাদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেটের ঘোষণা আসতেছে না। শিক্ষার্থীরা ভোট দিল কিন্তু ভোটের বিনিময়ে তাদের রেজাল্ট পাচ্ছে না। সারা বাংলাদেশের ফোকাস ছিল জাকসুতে যে আসলে কি হচ্ছে সেখানে। তো আমি মনে করি যে এটার সংখ্যা এখন পর্যন্ত তেমন তৈরি না হলেও সংখ্যাহীন বলা যায় না, বলা যায় যে কিছু সংখ্যা তো থেকেই যায়। যেহেতু দুইটি ক্যাম্পাসে নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম যে অনেকগুলো অপ্রাসঙ্গিক ঘটনা, সেখানে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটলো। এখানে রাজশাহী ইউনিভার্সিটিতে 2-3 দফাতে নির্বাচন পেছানো হলো, আমাদের ইউনিভার্সিটিতে 1 দফা নির্বাচন পিছানো হয়েছে। সংখ্যা থেকে যায়, তবে এখন পর্যন্ত প্রার্থীরা, ভোটাররা এবং নির্বাচন কমিশন যেভাবে মুভ করে যাচ্ছে, আমার মনে হয় ছোটোখাটো কোনো কিছু বিষয় ছাড়া সবগুলো আমার মনে হয় যে এখন পর্যন্ত নির্বাচন কমিশন যেভাবে আচরণবিধির মধ্যে থেকে কার্যক্রম পরিচালনার জন্য বলেছে সেভাবেই চলছে। আমি মনে করি ভোটার ভাই বোনেরা যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এবং নিশ্চিত হয় যে না, তার ভোটটা দিতে আসে কোনো শঙ্কা নেই, তার ভোটটা, তার জীবনের প্রথম ভোটটা তার ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধি বাছাইয়ের জন্য দিতে পারবে। যেহেতু গত 15-16 বছর তারা আসলে ভোটার হলেও অনেকেই দিতে পারেনি। তো আমার মনে হয় যে এখন পর্যন্ত সংখ্যা বলা যায় আছে, স্পষ্ট বলা যায় না, তবে সংখ্যাহীন নয়। আপনি যেটা বলেছেন যে কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করছে কিনা, স্বাভাবিকভাবেই শিক্ষকরাও কিন্তু বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের রাজনৈতিক যে বিষয়গুলো সার্ভ করেন,
তো সেই জায়গায় আমি বলবো যে আমার মনে হয় নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে কেবলমাত্র ছাত্র শিক্ষকের যে সম্পর্ক এটা মাথায় রেখে নির্বাচনে এগিয়ে নেবে। আমি মনে করি এর বাইরে যদি ব্যত্যয় হয়, যদি কেউ মনে করেন যে না তার রাজনৈতিক দলকে সার্ভ করবে, তার ছাত্র সংগঠনকে সার্ভ করবে, নিশ্চয়ই এটা বাকিরা মেনে নেবে না, কোনোভাবেই মেনে নেবে না। এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকলে অনেক কি বলবো অনেক সচেতন। এই জায়গায় আমার মনে হয় শিক্ষার্থীরা জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতি সম্মান রেখে আপনাকে একটা প্রশ্ন করি। আমি ছাত্রদলের প্যানেল থেকে যিনি ভিপি প্রার্থী হয়েছেন তিনি একটা আমার সঙ্গে সাক্ষাৎকারে একটা অভিযোগ করেছেন যে এই প্রশাসন নাকি কিছুটা আপনাদের দিকে ঝুঁকে গেছে এবং আপনাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তাদের বিরুদ্ধে আচরণ করছে। তা আপনি এই বিষয়ে এখানে প্রশাসন আমাদের যে বাইন্ডিং দিয়েছে যে এই বিধির মধ্যে থাকতে পারবেন, এই কাজ করতে পারবেন, এর বাইরে কোনো কাজ করা যাবে না, তোমরা করতে পারবে না। তো আমরা আমাদের এই বিধির মধ্যে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করছি। এখন যদি এই বিধির বাইরে আমরা যাই তাহলে আমাদের যদি কোনো ধরনের অ্যাকশনে না যায় প্রশাসন, আপনি তখন বলতে পারেন। কিন্তু আমরা দেখেছি দুইটা আচরণ বিধি লঙ্ঘনের কথা এসেছে, একটা ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, একটা ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে। তো দুইটাই এসেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্রদল ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে এবং তারা তাদের যুক্তি খণ্ডন করেছে। ছাত্র শিবিরকেও এবং ছাত্র শিবির তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে, তারাও হয়তো তাদের মতো করে যুক্তি খণ্ডন করেছে। এখানে পক্ষপাত আছে বলে আমি মনে করছি না এখন পর্যন্ত। তবে যদি আমরা কোথাও কোনো পক্ষপাত দেখি অবশ্যই আমরা অভিযোগ নিয়ে আসবো, অভিযোগ আনবো। কারণ পক্ষপাতমূলক কোনো প্রশাসন আমরা বিশ্ববিদ্যালয়ে কখনো কামনাও করিনি, ইতিপূর্বেও এখনও আমরা কোনোভাবেই কামনা করি না। রনি ভাই, আমরা যদি একটু ধরেন ক্যাম্পাসের শিক্ষার্থীদের নির্বাচন নিয়ে এক ধরনের ধারণা আছে, তারা ইতিমধ্যেই জানেন কে নির্বাচিত হয়ে আসবেন বা অন্তত আন্দাজ তো করতে পারেন। আমি ধরেন ঢাকা থেকে আসছি, আমি জানি না আসলে এখানে কে জিতবে, কিন্তু আমরা ওইখানে বসে একটা অঙ্ক কষে ফেলছি যে এখানে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুইটাই হইল মূল প্রতিদ্বন্দ্বী। আপনি আপনার মূল প্রতিদ্বন্দ্বীর বিষয়ে কিছু বলার আছে কিনা, বা তাদের নির্বাচনী আসলে কি আচরণবিধি লঙ্ঘন করছে কিনা, বা এমন কিছু করছে কিনা যেটা আসলে শিক্ষার্থী বান্ধব নয়, বা শিক্ষার্থীদের সঙ্গে যাচ্ছে না, এরকম কিছু করছে কিনা, নাকি সবই আসলে? জি, প্রথমত বলতে চাই এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে স্বৈরাচার বলতে কিছু নেই, স্বৈরাচারের দোষর নেই। ছাত্রলীগ মুক্ত একটি নির্বাচন, যেখানে কোনো পাওয়ার পলিটিক্স নেই, যেখানে একজন আরেকজনকে হ্যারেস করা নেই, প্রার্থী একজন আরেকজনকে দেখলে বুকে জড়িয়ে ধরছে, আরেকজন আরেকজনের সাথে চা খাচ্ছে বসে। এই যে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি, এই জায়গাটাই কিন্তু আমরা এনশিওর করার জন্য 5 আগস্টের পর চেয়েছি। তো এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, কেউ যদি মনে করে যে আপনারা একে অপরের প্রতিদ্বন্দ্বী, তাহলে আমি বলবো যারা প্রার্থী আছে সবাই সবার বিপরীতে প্রতিদ্বন্দ্বী। এখানে হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক সবাই সবার প্রতিদ্বন্দ্বী। আবার আমি বলবো যে এজলাইকে নির্বাচনের বাইরে আসলে আমরা একে অপরের সাথে খুবই ভালো সম্পর্ক আমাদের আছে। তো এই জায়গায় আমি বলতে চাই যে শিক্ষার্থীরা চায় সৃজনশীল যে ছাত্র রাজনীতি, সেটা চায়। শিক্ষার্থীরা চায় যে সৌহার্দ্যপূর্ণ ছাত্র রাজনীতি। শিক্ষার্থীরা কখনোই চায় না যে কোনো ছাত্র সংগঠন তাদের অধিকারের জন্য অথবা তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য 1 ঘন্টার জন্য বা 1 মিনিটের জন্য ক্যাম্পাসের কোনো কার্যক্রম বন্ধ থাকুক। তারা চায় না যে একটা দল আর একটা দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এই যে সংঘাতময় পরিস্থিতি, এটা শিক্ষার্থীরা কখনোই চায় না। যদি কেউ তার সৃজনশীলতায়, কেউ তার মননশীলতায়, কেউ তার চিন্তার জায়গায়, কেউ যদি তার সৌহার্দ্যপূর্ণ আচরণের জায়গায় সে যদি ব্যর্থ হয়, তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা আসলে ঠিক ছাত্রলীগকে যেভাবে ছুড়ে মেরেছে তাদেরকেও ঠিক সেভাবেই ছুড়ে মারবে। সেটা যদি আমরা হই, আমাদের ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। এজন্য আমি বলতে চাই যে আমরা কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়। নিজ নিজ সৃজনশীল কাজ নিয়ে, শিক্ষার্থী বান্ধব কাজ নিয়ে শিক্ষার্থীর কাছে যদি যেতে পারি, এটাই হচ্ছে ছাত্র রাজনীতি। এবং অধিকার আদায়ের জন্য, ন্যায়সঙ্গত প্রত্যেকটি অধিকার আদায়ের জন্য আমরা শিক্ষার্থীদের সাথে যেভাবে কাঁধে কাঁধ মিলে কাজ করেছি, আগামীতেও প্রত্যেকটি ছাত্র সংগঠন এভাবে কাজ করা দরকার। তাহলেই কেবলমাত্র ক্যাম্পাসে যে ছাত্র রাজনীতি, এই পরিবেশটা বজায় রাখবে। এর বাইরে আমার মনে হয় যে, আমি নিজেও মনে করি যে যদি এর বাইরে রাজনীতি হয়, সংঘাতপূর্ণ রাজনীতি, ক্যাম্পাস বন্ধ থাকছে, হরতাল অবরোধ, যেগুলো আমরা ইতিপূর্বে দেখে আসছি, যেগুলো আমাদের মধ্যে এখন ট্রমা তৈরি করেছে, এটা যদি হয় তাহলে আমি মনে করি যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকারই দরকার নাই। আমি আপনাদের 33 দফা যে ইশতেহার সেটা দেখেছি, অনেক লম্বা ইশতেহার, এবং 12 মাসে 33 দফা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছিল 36টি, আপনারা 3টা কম দিয়েছেন। তাও এদিক দিয়ে একটু পিছিয়ে থাকলেন নাকি আগে থাকলেন এটা আমি বলতে পারছি না। সম্ভব কি আসলে এটা পূরণ করা? জি, আমরা একদম 26 তারিখ থেকে শুরু করে প্রায় 6 তারিখ পর্যন্ত আমরা যে গণসংযোগের সময় পেয়েছি, আমরা শিক্ষার্থী ভাই বোনদের সাথে কথা বলেছি, তাদের পরামর্শগুলো নিয়েছি, সবগুলো অ্যানালাইসিস করে একটা বলা যায় সামারি দাঁড় করিয়েছি যে আমরা এই কাজগুলোই আসলে করতে পারবো এবং করতে চাই।
এখানে যদি আমি আপনাকে বলি যে আমরা আবাসন নিয়ে কথা বলেছি, যে আবাসন সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 22 কিলোমিটার দূরে শহর থেকে এই বিশ্ববিদ্যালয়ে হওয়ার কথা ছিল শতভাগ আবাসন। আমাদের যে অ্যাক্ট 1973 সেটা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যতজন শিক্ষার্থী পড়াশোনা করবে সবার জন্য হলের ব্যবস্থা থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত 59 বছরেও সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন 1 বছরে কি আসলে পসিবল? আমরা বলতে চাই এখানে আমরা স্ট্র্যাটেজি দিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে প্রায় 3 থেকে 4 হাজার স্টুডেন্ট থাকে, তাদের জন্য যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে যে 2 মাস 3 মাসের মধ্যে তারা বিভিন্ন হলগুলোতে, যেমন আমাদের শাহজালাল হল, আমানত হলে এক্সটেনশন রয়েছে, সেখানে বিপুল পরিমাণ স্টুডেন্ট থাকছেন, তারা বেশ ভালোই আছে, এরকম বড় বড় হলগুলোর পাশে যদি এক্সটেনশনের ব্যবস্থা করেন, এটার জন্য কোটি কোটি টাকা খরচ হবে, ব্যাপারটা এরকম না, হয়তো কিছু টাকা খরচ করলেই তারা পারবেন। এই জায়গাগুলো যদি বাস্তবায়ন করে আমার মনে হয় 3 থেকে 6 মাসের মধ্যে, এর বাইরে আমরা বলেছি যে টিন শেড প্রকল্প বাস্তবায়ন করে, যদি টিন শেড প্রকল্প বাস্তবায়ন করে এই ক্যাম্পাসের আশেপাশে আমাদের ভাই বোনেরা তারা ছোট ছোট ঝুপড়ি ঘর, যেগুলো কটেজ বলা হচ্ছে, সেখানে থাকছে গরমের মধ্যে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি মনে করে যে না, আমরা 5,000 শিক্ষার্থী থাকার জন্য আমাদের এই জায়গাতে আমরা কিছু এরকম সেমি পাকা ঘর তৈরি করব, তোমরা এখানে থাকবা আপাতত যতদিন পর্যন্ত বহুতল ভবন না হয়, তাহলে এটা বাস্তবায়নের জন্য 6 মাস এনাফ। তাহলে আমরা বলেছি 10% 6 মাসের মধ্যেই বাস্তবায়ন করা সম্ভব। এর বাইরে যে মেগা প্রজেক্টগুলো রয়েছে, আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি দেখেন, সেখানে বিশ্ববিদ্যালয় সামান্য একটা জায়গার মধ্যে বিশ্ববিদ্যালয়, সেখানে বহুতল ভবন নির্মাণ করার মাধ্যমে নারী যারা রয়েছেন শিক্ষার্থী বোনেরা, তাদের কিন্তু সেখানে অনেক থাকার আবাসন সংকট, কিছুটা সংকট সমাধান হয়েছে। ঠিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী, চিটাগং এবং যদি জাহাঙ্গীরনগর এক জায়গায় করা হয়, তার চেয়ে আয়তনে বড়। এখানে এত বড় জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোতে কেন তাদের জন্য ভবন নির্মাণ করা হবে না? ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এই জুলাই বিপ্লব পরবর্তী সময় এই বছরের বাজেটে 2,800 কোটি টাকা একনেক থেকে অনুমোদন পেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরকম কিছুই পায়নি, অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় যেখান থেকে 2 জন ভাই শহীদ হয়ে গেল। তো আমি বলতে চাই যে আমরা যে আবাসন কেন্দ্রিক যে এজেন্ডা দিয়েছি, এটা বাস্তবায়ন করলে বড় একটি সংকট দূর হবে। যাতায়াতের ক্ষেত্রে আমরা প্রত্যেক বছর যখন পরীক্ষার ফি দিই, যখন ভর্তি হই, সেখানে কিন্তু যাতায়াত বাবদ আমাদের থেকে টাকা নেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের মানুষের ট্যাক্সের বিনিময়ে কিন্তু শিক্ষিত মানুষগুলো গড়ে তোলার জন্য এই বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকার টাকা দিচ্ছে। আপনি কি রেল মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমাদের এই যে 2টা বগি বৃদ্ধি করতে পারেন না? আপনি কিছু ফ্যান বৃদ্ধি করতে পারেন না? অথবা যে বগিগুলো আমাদের খুবই সংস্কার প্রয়োজন, এই জায়গাগুলো পরিবর্তন করে কি সংস্কার করা যায় না? তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাজেট পাই না, আমরা রেল পাই না, আমরা আবাসন পাই না, আমরা খাদ্য পাই না, আমরা হল পাই না। এটা কি আমাদের যোগ্যতার, আমাদের যে নেতৃত্বের, যোগ্য নেতৃত্বের অভাব, এটা কি না? অবশ্যই আমি মনে করি যে আমাদের প্রশাসন এই জায়গায় চরমভাবে ব্যর্থ। তারা যোগ্য নেতৃত্ব সেভাবে তৈরি করতে পারেনি বিধায় আজকে আমাদের এই অবস্থা। এই অধিকারের পক্ষে বিভিন্ন ছাত্র সংগঠন বিভিন্ন সময় কথা বলে, তবে সব কিছু এক জায়গায় করে অ্যাকোমোডেশন করে যে জায়গাটা আগামী দিন তৈরি হবে, তার নাম চাকসু। চাকসু নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং এই চাকসু থেকে যারা নির্বাচিত হবেন, আমি মনে করি আমাদের নির্বাচিত যারাই হবেন, আমাদের এই ভাই বোনদের হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের এই যে ক্লান্তি, এই আবাসন, যাতায়াত, স্বাস্থ্য, এরপর আমাদের হলগুলো যে ডাইনিংয়ের সমস্যা, ক্যাফেটেরিয়ার সমস্যা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের ইশতেহারটা দেখলাম, নারীদেরকে নিয়ে আপনারা অনেকগুলো বিষয় রেখেছেন, খুবই ভালো লাগলো। ধরেন পর্দানশীল কর্নার করা, তারপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং বা আর অন্যান্য যেসব বিষয় আছে, মসজিদে আলাদা করে শৌচাগার করা, বেশ কিছু জিনিস দেখলাম। ধরেন বিশ্ববিদ্যালয়ে 10টার পর নারীদের এই হলের বাইরে থাকার একটা বিষয় আছে, কেউ যদি চায় সেই ক্ষেত্রে কি আপনাদের 10টার পরে বাইরে থাকতে চায়, আপনার কি সেই বিষয়ে কি আপনারা কি তাদের সঙ্গে সমর্থন করবেন কিনা? সেটা আমি চাকসু নির্বাচিত হলে নাকি এখন আমি যে অবস্থায় আছি? আপনি ধরেন, আপনি তো চাকসু নির্বাচিত না হইলেও তো আপনি আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বলি, যে সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রয়োজনের তাগিদে নারী বোনেরা যে কোনো মুহূর্তে ক্যাম্পাসের যে কোনো জায়গায় যাক এবং নিরাপদ ক্যাম্পাস প্রশাসন নিশ্চিত করুক, আমি এটার পক্ষে। আপনি যদি ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনি কী চান, তাহলে আমি বলবো ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে আমি চাই আমার বোনের সমস্যার সমাধানের জন্য যে কোনো মুহূর্তে সে হল থেকে যে কোনো জায়গায় তার প্রয়োজনে যেতে পারে, আমি এটার পক্ষে। আপনি যদি বলেন যে আপনি নির্বাচিত চাকসুর ভিপি হিসেবে আপনি কী চান, আমি বলবো যে আমি অবশ্যই চাই যে আমার শিক্ষার্থী বোনেরা যখন প্রয়োজন তখনই তাদের প্রয়োজনের তাগিদে তারা যে কোনো জায়গায় যেতে পারে। 10টার মধ্যে ক্যাম্পাসের হলে ঢোকা, সান্ধ্য আইন, এই শব্দগুলোর মাধ্যমে মূলত যে ট্র্যাগিং ছাত্র শিবির আসলে করবে কিনা, ছাত্র শিবির তারা যদি প্যানেল থেকে আসে তারা বোরকা পড়তে বলবে কিনা, তারা হিজাব পড়তে বলবে কিনা, আসলে আলটিমেটলি পোশাকের স্বাধীনতা তো সবার নিজের। এক আর 2 নাম্বার, যদি ছাত্র সংসদের ভিপি হিসেবে আমি বলি যে আমি নির্বাচিত ভিপি হিসেবে, তাহলে কি করব? আমি বলবো যে ছাত্র সংসদের এটা কাজই নয় যে কোন বোন বোরকা পড়লো, কে হিজাব পড়লো, কে কোন অবস্থায় থাকলো, এটা একদমই তার ব্যক্তিগত বিষয়। এটা ছাত্র সংসদের সাথে কাজ নয়, এটা ছাত্র শিবিরের সাথে কাজ নয়, এটা আমার ব্যক্তির সাথেও কোনোভাবেই কোনো কাজ নয়।
আপনার মূল প্রতিদ্বন্দ্বী, আপনার 24 জন, আপনি বাদে আরো 23 জন আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছেন, আপনার মূল প্রতিদ্বন্দ্বী যদি আপনি কাকে ভাবছেন? আমি যদি বলি যে মূল প্রতিদ্বন্দ্বী, আমি মনে করি আমি বাকি 23 জনকেই প্রতিদ্বন্দ্বী মনে করি। সমান সবাই সমান তারা কাজ করে যাচ্ছে এবং আমি দেখলাম যে সবাই আলহামদুলিল্লাহ খুব ক্রিয়েটিভলি এবং তাদের কনফিডেন্সের সাথেই কাজ করে যাচ্ছে এবং প্রত্যেক প্রার্থী খুবই যোগ্য। আমি বেশ কয়েকটি জায়গায় টকশোতে সাক্ষাৎকারে তাদেরকে আমি দেখেছি, তাদের কথা শুনেছি। আমি মনে করি ক্ষেত্র বিশেষে তারা আমাদের চেয়ে অনেক ভালো ভালো কথা বলছেন, অনেক এগিয়ে আছেন। আমি মনে করি যে শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে বাছাই করে নেবে। অনুমতি দিলে আরেকটা প্রশ্ন করব। অবশ্যই। ধরেন ছাত্র শিবির প্যানেলের 10 জন জিতলো, 26টা পদ কেন্দ্রে, ছাত্র দলের 8 জন জিতলো। আমি হাইপোথেটিক্যালি বলতেছি, কেউ আসলে রাগ করার কিছু নাই। না না, অবশ্যই। আবার অন্যান্য স্বতন্ত্র মিলায়া বাকি 26 জন হইল, কাজ করতে কোনো অসুবিধা হবে কিনা? এই জায়গায় আমি বলতে চাই যে দেখেন, আমাদের যেটা প্যানেল, আমরা বারবার বলছি একটা ইনক্লুসিভ প্যানেলের দিকে আমরা যাচ্ছি। তো ইনক্লুসিভ শব্দটা আপনার কাছে মনে হতে পারে যে এটা কীভাবে যাচ্ছে বা দুই একজনকে হয়তো নিছে। প্রথম কথা বলতে চাই যে কোনো মেয়ে যারা আছেন, আমাদের বোনেরা তো আসলে ছাত্র শিবির করার কোনো সুযোগ নাই, কারণ ছাত্র শিবির তো কেবলমাত্র ছাত্রদের নিয়ে কাজ করে। 2 নাম্বার, ভিন্ন ধর্মাবলম্বী, যেহেতু একটি ছাত্র সংগঠন, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তারাও আসলে ছাত্র শিবিরের কর্মীরা, কিন্তু আমাদের অনেকে ভালোবাসেন। তো স্বাভাবিকভাবে দেখেন আমাদের প্যানেলে আমরা বোন রেখেছি, নারী শিক্ষার্থী রেখেছি 5 জনকে। এর মধ্যে আমাদের একজন আছেন যিনি হিন্দু সনাতন ধর্মাবলম্বী। এরপরে ছাত্র শিবির করেন না, এই সংখ্যা মিলিয়ে 26 জন প্রার্থীর মধ্যে 13 জনই ছাত্র শিবিরের সাথে কোনোভাবে সম্পৃক্ত না। এই যে ইনক্লুসিভ প্যানেল দাঁড় করানো, আমরা এখন থেকে শুরু করেছি যে যারাই আমাদেরকে পছন্দ করেন বা অপছন্দ করেন, তাদের নেতৃত্বের জায়গাটা যদি মনে হয় যে আমাদের সাথে কাজ করতে আগ্রহ, তাহলে চলে আসুন। আমি মনে করি যে কোনো প্যানেল 1 থেকে 26 পুরোটা বিজয়ী হয়ে চাকসুতে যাবে, কাজ করবে, এটা হবে না হয়তো। আমি মনে করি যে প্রত্যেকটা প্যানেল থেকে শিক্ষার্থীরা বাছাই করে করে যারা মেধাবী, যারা যেই সেক্টরে বেশি এগিয়ে আছে, যেমন ধরুন আমি ভিপি হিসেবে নির্বাচন করছি, এখন আমি হয়তো ক্রীড়া যে কার্যক্রম বা ক্রীড়ার সাথে আমি সম্পৃক্ত না, তাহলে আমি ক্রীড়া পদে দাঁড়ালে তো আমাকে কেন ভোট দিবে, দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অথবা দেখা যাচ্ছে এখন ভালো ডিবেট করে, সে সেই পদে দাঁড়িয়েছে, এখন তাকে ভোট না দিয়ে কেন, যে ডিবেট কখনোই করেনি তাকে কেন ভোট দিবে? আমি মনে করি সবাইকে যাচাই বাছাই করে অ্যানালাইসিস করে মনে হবে যাকে যে এই লোকটা সত্যি সৎ, এই লোকটা এই কাজের জন্য যোগ্য, তাকে এই ভোট দিক। আমরা সবাইকে নিয়ে অ্যাকোমোডেশন করে ইনশাল্লাহ একটা ইনক্লুসিভ যেন চাকসু আমরা এই জাতিকে উপহার দিতে পারি, এটা আমরা চেষ্টা করি। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার নির্বাচনের সফলতা কামনা করছি। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আবারও আসবেন এবং শিক্ষার্থীদের মাঝে যে সঠিক খবরগুলো তাদের কর্ণকুহরে পৌঁছে যাক, এই দোয়া এবং শুভকামনা। চেষ্টা চালাচ্ছি। আসসালামু আলাইকুম।